আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এই ঘোষণা দেন। তিনি জানান, উপনির্বাচনে মেয়র পদে ভোট পড়েছে 31.05%। এ সময় নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়। মোহাম্মদ আতিকুল ইসলাম প্রতীক নৌকা পেয়েছেন 8,39,302 ভোট। তার সর্বোচ্চ ভোট পাওয়ায় আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম, যার প্রতীক নৌকা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আমরা চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করলাম। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করে একথা বলেন তিনি। ভোটার হব, ভোট দিব এই স্লোগানে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সারা দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। এখন থেকে প্রতি বছর 1 মার্চ জাতীয় ভোটার দিবস থেকেই ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শোভাযাত্রার উদ্বোধনের আগে সিসি বলেন, বিএনপি অংশ না নেয়া, স্বল্প মেয়াদ এবং বৃষ্টির কারণে সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবছর বিরোধী দল অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে। তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এই মেয়াদ তো স্বল্পকালীন, 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি। বিএনপি তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্নআউট এই নির্বাচনে কম হয়েছে। নির্বাচনে বড় দলের অংশগ্রহণ না থাকলে ভোটার উপস্থিতি কম থাকাটাই স্বাভাবিক, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন থেকে দূরে সরে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্য শুভ নয়। 2001 সালের সিটি কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ভোটারবিহীন নির্বাচনে সাদেক হোসেন খোকা জয়ী হয়ে 9 বছর মেয়র পদে ছিলেন। আরও বলেন, এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। ঐক্যফ্রন্ট শপথ নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করলে তাদের স্বাগত জানানো হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। যদি তারা শপথ নেয় আমরা স্বাগত জানাই, কারণ এটা তাদের নিজেদের জন্য ভালো। এটা তারা বিরোধী ভূমিকা পালন করলে গণতন্ত্রের জন্য ভালো। ইলেকশন তো এটা হয়েছে, এবং বিএনপি কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেয়। তারা নিজেরাই নির্বাচনে আসেন। সাদেক হোসেন খোকা 2001 সালে, তখন তো ওটা একেবারেই ভোটার শূন্য ইলেকশন ছিল, ভোট কেন্দ্রে কোনো ভোটার মানুষ দেখেনি, তারপর ভোট হয়ে গিয়েছিল। সেটা কি আপনাদের স্মরণে আছে? যারা মানুষের ভোটাধিকার হরণ করে তাদের মুখে মানুষকে ভোট দেওয়ার আহ্বান হাস্যকর, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেন তিনি। জনগণ ভোট দিতে চেয়েছিল একাদশ জাতীয় সংসদে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। ভোটের প্রতি তাদের অনাস্থা, সেই জন্য কালকে ভোট দিতে যায় নাই। আর আজকে তারা ভোটার দিবস পালন করছে, জনগণকে আহ্বান জানাচ্ছে ভোটার হওয়ার জন্য এবং ভবিষ্যতে ভোট দেওয়ার জন্য। এটা আসলে একটি তামাশা। আমরা মনে করি যে যারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার যারা হরণ করেছে, তারা কখনো বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 9টি প্যানেলে লড়ছেন 21 জন নারী প্রার্থী। ছাত্রলীগের প্যানেলে 25 সদস্যের মধ্যে 7 জনই নারী। বিভিন্ন প্যানেলের 21 জনের মধ্যে ভিপি ও জিএস পদে লড়ছেন 3 জন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের প্রাথমিক
প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে নারী প্রার্থী সবচেয়ে বেশি ছাত্রলীগ সমর্থিত প্যানেলে। কেন্দ্রীয় সংসদে 25টি পদের মধ্যে নারী প্রার্থী 7 জন। ফার্স্ট ইয়ার থেকে ছিলাম তখন থেকে আমার মনে হয়েছে যে এখানে অনেক কাজ করা দরকার, অনেক ঘাটতি, সবচেয়ে বেশি ঘাটতি এই মেয়েদের কমন রুম এবং ক্যাফেটেরিয়ার মধ্যে প্রত্যেকটা হলের ক্যান্টিনও চলে আসবে, কারণ ক্যান্টিন বিষয়ক আলাদা কোনো সম্পাদক নাই হলগুলোতে। শুধু দেশীয় নয়, একটি আন্তর্জাতিক জ্ঞান চর্চার জন্য আমার মনে হয় এই পদটি ভূমিকা রাখবে এবং আমি যদি নির্বাচিত হই আমি ঠিক সেই লক্ষ্যেই কাজ করে যাব। ছাত্রলীগ বলছে ভোটারের আনুপাতিক হার বিবেচনায় প্যানেলে নারী প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। আমাদের প্যানেলের মাধ্যমে প্রমাণ করেছি যে আমার ছাত্রলীগ নারী বান্ধব ক্যাম্পাস চায়। নারী পুরুষ যে পরিচয়ে যে লিঙ্গ বৈষম্য রয়েছে সেই লিঙ্গ বৈষম্য ভেঙে দিয়ে একটি মানবিক সমাজ বিনির্মাণ করার জন্যই ছাত্রলীগ দায়বদ্ধ। ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, জাসদ ছাত্রলীগ থেকে 1 জন করে নারী প্রার্থী থাকলেও ছাত্রমৈত্রী, সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র জোট ও কোটা সংস্কার আন্দোলনের প্যানেলে আছেন 4 জন করে নারী প্রার্থী। এর মধ্যে আছেন ভিপি, জিএস প্রার্থীও। তবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্যানেলে জায়গা হয়নি কোনো নারী প্রার্থীর। বিভিন্ন জায়গায় কমন রুমে বিভিন্ন সমস্যা হচ্ছে, তাদের ওয়াশরুম যথেষ্ট নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং বিনোদনের ব্যবস্থা নেই। তো আমি চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই তাহলে এসব সমস্যার সমাধান করার। নারী সদস্যদের সমস্যাগুলো একদম ভালো মতো যেরকম জানি সেরকম আমাদের ছেলে বন্ধুদের ব্যাপারগুলো নিয়েও জানি। এই জন্য আমরা মনে করি ছেলে মেয়ে উভয় পক্ষ মিলিয়ে আমরা একটি সুন্দর বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে সক্ষম হব। ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 43,001 জন। এর মধ্যে 15,383 জন ছাত্রী, যা মোট ভোটের প্রায় 37%। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে আরও যা থাকছে। টেকনাফে পৃথক বন্দুকযুদ্ধে নিহত 4, আইন শৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। বিমান ছিনতাই চেষ্টা একটি সতর্ক সংকেত। এই প্রথম বাংলাদেশ বিমানের উড়োজাহাজ কথিত ছিনতাই চেষ্টার কবলে পড়ল। এই ছিনতাই চেষ্টার কোনো বিশেষ উদ্দেশ্য এখনো জানা যায়নি, কিন্তু খেলনা অস্ত্র নিয়ে কেনই বা একজন যাত্রী বিমানের ফ্লাইটে উঠল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একই সঙ্গে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরনো প্রশ্ন নতুন করে উঠেছে। কয়েক দফা তল্লাশির পরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী কোনো ফ্লাইটে ওঠেন। এমনকি কোনো যাত্রীর সঙ্গে থাকা লাইটার, ছুরি, নেইল কাটার পর্যন্ত স্ক্যানার মেশিনে ধরা পড়ার কথা। ছিনতাইয়ের হুমকিদানকারী পলাশও সব নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়েই বিমানবন্দর পার হয়েছেন, কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি। এত সব নিরাপত্তার মধ্যেও রবিবার শাহজালাল থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ছিনতাই চেষ্টার শিকার হয়েছিল বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। সন্দেহভাজন ছিনতাইকারীর গন্তব্য ছিল ঢাকা থেকে চট্টগ্রাম। এভিয়েশন বিশেষজ্ঞদের পরামর্শ, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীদের একই ফ্লাইটে বহন বন্ধ করতে হবে। একই ফ্লাইটে 2 জায়গা থেকে প্যাসেঞ্জার উঠতে পারে, 3 জায়গা থেকে উঠতে পারে, সেখানে কোনো আপত্তি নেই। বাট একই ফ্লাইটে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠা, এটা আমি মনে করি খুব ভালো প্র্যাকটিস নয়। বিশ্লেষকরা বলছেন, আসল কিংবা খেলনা পিস্তল যাই হোক, সেটি নিয়ে উড়োজাহাজে ওঠার ঘটনা অবশ্যই বিমানবন্দর এবং বিমানের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি থাকারই প্রমাণ। সে নিজে এটা নিয়ে ঢুকেছে, উঠেছে এবং যে 3 স্তরে নিরাপত্তার যে চেক সেগুলো ফেল করেছে। যদি এটা হয় যে ক্যাজুয়াল অ্যাটিটিউডের জন্য, তাহলে এটা ক্রিমিনাল নেগলিজেন্স। আরেকটা হলো যে ভেতর থেকে তাকে কেউ এটা দিয়েছে। যারা যারা ইনভলভড প্রত্যেকে হাইয়েস্ট ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে ইনভলভড। অপরাধী বেঁচে থাকলে হয়তো ঘটনার উদ্দেশ্য, এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দুর্বলতা সম্পর্কেও জানা যেত তার কাছ থেকে, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সব থেকে ভালো হতো যদি আমরা অ্যাকিউজকে পেতাম, কারণ যে হাইজ্যাকার সে নিজেই বলতো কিভাবে সে এই অস্ত্র নিয়ে ঢুকলো। হাইজ্যাক হয়ে গেলেও যে সব অ্যাকশনগুলো হয়েছে সেগুলো যথার্থ ছিল কিনা এবং এতে এটা আরও ভালোভাবে সমাপ্তি করা যেত কিনা, এগুলো চিন্তা ভাবনা করা আছে। ময়ূরপঙ্খীর ছিনতাই চেষ্টাকে সতর্ক সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।
অমর একুশে গ্রন্থমেলার ২৯তম দিন আজ। এর আগে বইমেলা ২ দিন সময় বাড়ানো হয়, আজ প্রথম বর্ধিত দিন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জুয়েল থেওটোনিয়াস। আমরা সরাসরি যোগ দেব তার কাছে মেলার খবরাখবর জানতে। জুয়েল, আজ তো সাপ্তাহিক ছুটির দিন এবং বই প্রেমীদের জন্য সুখবর, মেলা 2 দিন সময় বেড়েছে। তো সব মিলিয়ে পাঠক এবং লেখকদের সমাগম কেমন দেখছেন? শম্পা, এখন দুপুর 2টো, মানে ভর দুপুর, সকাল দিকে ভিড় ছিল, এখন একটু ভাটা পড়েছে। আর ঘন্টাখানেকের মধ্যে আসলে যে চিরাচরিত ছুটির দিনে যে বইমেলার ভিড়গুলো হয় সেগুলো কিন্তু হয়ে যাবে। একটু তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যও জানিয়ে রাখি, সেটা হচ্ছে 1995 সালে কিন্তু মেলা বেড়েছিল। তারপরে এই 14 বছরের মাথায় এসে কিন্তু এবার আবার মেলার সময়টা বাড়লো, মার্চে হলো। আগে ফেব্রুয়ারি জুড়েই হতো, এখন মার্চে দাঁড়িয়েছে। তার ফলে এবার যে মূল প্রতিপাদ্য বইমেলার 52 থেকে 71, তার একটা ছাপ কিন্তু পড়েছে। তো মেলা যেহেতু বেড়েছে, এর একটা প্রভাব নিশ্চয়ই পড়েছে। আমরা একটু কথা বলি তাম্রলিপির প্রকাশক তারিকুল ইসলাম রনির সাথে। মেলা যে 2 দিন বাড়লো, এতে আপনার ভাষ্যটা কি? মেলাটা আসলে আমরা কখনোই চাইনি বাড়ুক, কিন্তু এবছর বাস্তব পরিস্থিতির প্রেক্ষাপটে মেলাটাকে বাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন ছিল সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে, যে পাঠকের কথা বিবেচনা করে, যেহেতু 2 দিন বৃষ্টি ছিল এবং গতকাল ছিল নির্বাচন, এসব কারণে অনেক পাঠক আসলে তাদের বই কিনতে পারেনি। মেলার শেষ দিনগুলোতে মানুষ বই কিনে, এই জন্য মেলাটা বাড়ানোতে খুবই উপকৃত হচ্ছে পাঠক, প্রকাশক এবং লেখক উভয়ই। আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জন্য। শম্পা, আপনি শুনেছেন সবার প্রতিনিধি হিসাবে উনি কথা বলেছেন, তারিকুল ইসলাম রনি, তাম্রলিপির প্রকাশক। পরবর্তীতে কিন্তু আমরা লেখক, পাঠক এদেরকেও নিয়ে আসবো, আসলে তাদের কথাও শুনবো যে মেলা বাড়ায় আসলে তাদের অভিমত কি। নিঃসন্দেহে অনেকেরই আসলে সন্তুষ্ট, কিন্তু উনি যেটা বলেছেন রনি, যে ওনারা কখনোই চান না যে ফেব্রুয়ারির বাইরে মেলাটা ছড়াক। যেহেতু ভাষার উৎসব, অমর একুশে গ্রন্থমেলা, সেটা ফেব্রুয়ারি পর্যন্তই থাকুক। এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শম্পা। জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য। ডিবিসি সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। কক্সবাজারের টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুক যুদ্ধের ঘটনায় 4 জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করা হয়েছে। শুক্রবার ভোর রাতে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের নয়াপাড়া এবং সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ায় এসব বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নয়াপাড়ায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে 6000 পিস ইয়াবা, 2টি দেশি বন্দুক ও 4টি গুলি উদ্ধার করা হয়। এদিকে মগপাড়ায় বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় 2 জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির সদস্যরা অভিযান চালালে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী। গেল বছর পেশাগত দায়িত্ব পালনের সময় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন তিনি। 2018 সালে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার সহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষায় কর্তব্যরত অবস্থায় 158 জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে পুলিশ মেমোরিয়াল ডে 2019। পুলিশ সকল সদস্যকে সততা ও আন্তরিকতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের জন্মলগ্ন থেকে স্বাধীনতার চেতনা যে বাহিনী হৃদয়ে প্রথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। মাত্র 2 সেট তবলা আর 2টি হারমোনিয়াম দিয়েই চলছে শরীয়তপুর শিল্পকলা একাডেমি। পয়ঃনিষ্কাশনের দুরবস্থা সহ নেই খাবার পানির কোনো ব্যবস্থা। জরাজীর্ণ 3টি কক্ষ ভেঙে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 1980 সালে মাত্র 25,000 টাকা বরাদ্দে তৈরি হয় শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি। এরপর প্রায় 40 বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়ন হয়নি একাডেমির। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত শিল্পকলা একাডেমি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জরাজীর্ণ 3টি কক্ষের একটিতে অফিস, একটিতে সরঞ্জামাদি এবং অপর একটিতে কোনো রকমে গাদাগাদি করে চলছে সঙ্গীত চর্চা।
একটা হারমোনিয়াম দিয়ে আমাদের 4টা ক্লাস চালাইতে হয়। শুক্রবার আমরা 4টা ক্লাস চালাইতে পারি না, 4 জন টিচার, বাকিরা বারান্দায় দাঁড়ায় থাকে। সংস্কারের অভাবে দেয়ালে দেখা দিয়েছে গাছের শেকড়। ভাঙাচোরা ভবন যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবক। আমরা যেখানে ক্লাস করি সেখানে খুব নোংরা, আমরা খুব আতঙ্কে থাকি ভবনে থাকতে। ভবনে ফাটল দেখা গেছে। আজকে যদি আমাদের বাচ্চারা কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়িত্ব কে নেবে? অন্যদিকে জেলা প্রশাসন বলছে বরাদ্দ হলেও ভূমি জটিলতায় ফেরত গেছে অর্থ। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে এই বিষয়ে টেলিফোনে কথাও বলেছি। আমরা অনুমতি পেয়ে গেলে এখানে শরীয়তপুর জেলায় শিল্পকলা একাডেমির ভবন কাম অডিটোরিয়াম নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে অগ্নিঝরা মার্চের খবর। আজ 1 মার্চ বাঙালি জাতির গৌরব ও অহংকারের অগ্নিঝরা মার্চের সূচনার দিন। 1971 সালের এই মার্চেই ডাক এসেছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি ঝাঁপিয়ে পড়ে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়ার চূড়ান্ত সংগ্রামে। 1971 সালের 1 মার্চ বাঙালির ধারাবাহিক স্বাধীনতা সংগ্রামের শেষ ধাপের প্রতিরোধের শুরু। এই দিন দুপুর 1টায় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান হঠাৎ এক বেতার ভাষণে 3রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেন। ইয়াহিয়ার এই ঘোষণা তৎকালীন পূর্ব পাকিস্তানের গোটা জনপদকে ক্ষিপ্ত করে তোলে। বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন ঢাকার মতিঝিলের হোটেল পূর্বানীর সামনে। সেখানে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চূড়ান্ত সংগ্রাম ঘোষণার অপেক্ষায় থাকা স্বাধীনতাকামী বিক্ষুব্ধ মানুষের মুখে তখন দৃঢ়ভাবে উচ্চারিত হতে থাকে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ প্রার্থী আতিককে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটির মেয়র ঘোষণা, বিজয়ী 48 কাউন্সিলরের নাম ঘোষণা। বিএনপি অংশ না নিলেও ঢাকা সিটি নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। বড় দল না এলে ভোটার কম থাকাটা স্বাভাবিক, বললেন কাদের। ভোট দেওয়ার আহ্বান হাস্যকর, মন্তব্য মোশাররফের। এবং বিমান ছিনতাই চেষ্টার ঘটনার পর একই ফ্লাইটে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী পরিবহন বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের। অবহেলা আর চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। হাসপাতালের খাদ্য সেবার মানও ঠেকেছে তলানিতে। 3 দশক ধরে খাদ্য সরবরাহ নানা কৌশলে দখলে রেখেছেন একই ঠিকাদার। আর মামলার ওপর ভর করে বিগত 5 বছর টেন্ডার ছাড়াই চলছে খাদ্য সরবরাহ। জেলার 22 লাখ মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয় সাতক্ষীরা সদর হাসপাতাল। 100 শয্যার এই হাসপাতালে 27 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 13 জন। পরীক্ষা নিরীক্ষার জন্য সিটি স্ক্যান, আল্ট্রাসোনো ও এক্সরে থাকলেও অভিযোগ আছে চিকিৎসকরা স্লিপ দিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিকে পাঠান রোগীদের। রোগী দেখার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে তারা বিভিন্ন ক্লিনিকে পাঠায়। সরকারি যে টিকিটের মাত্রা আছে 5 টাকা, সেই 5 টাকার স্থলে 10 টাকা নিচ্ছে। প্রাইভেটে রোগী দেখে আমাদের সিরিয়ালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে বলে জানান সিভিল সার্জন। আমরা চেষ্টা করছি মানুষের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য, তারপরে আমাদের সমস্যা হচ্ছে যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকের চরম সংকট এখানে রয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা দিয়ে আমি লিখিতভাবে তাদের পত্র দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো চিকিৎসক পদায়ন এখানে পাই নাই। এদিকে হাসপাতালে খাদ্য সরবরাহ নিয়েও নানা অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। তবে ঠিকাদারের দাবি নির্ধারিত থেকে বেশি রোগী থাকায় হিমশিম খেতে হয় খাদ্য সরবরাহে। কিন্তু প্রত্যেকদিন খাবার সরবরাহ করা 100 জনের, আবার এর থেকে যারা গরিব থাকে, অনেক গরিব দূর দূরান্ত থেকে আসে, 100 জনের থেকে কমাই তাদের একটু ম্যানেজ করা স্থানীয়ভাবে। যেটা হাসপাতালে চিকিৎসক সংকট সহ সব সমস্যার সমাধান করে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, এমনই প্রত্যাশা জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
পঞ্চগড়ের প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা ক্লিনিক। এর মাধ্যমে সপ্তাহে একদিন করে চিকিৎসা সেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে সুফলভোগীরা। পঞ্চগড়ের যেসব প্রত্যন্ত এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই, সেখানকার চা শ্রমিক, পাথর শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিলুপ্ত ছিটমহলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিক। এ সেবার মাধ্যমে প্রতি সপ্তাহে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ পাবে প্রান্তিক এলাকার মানুষ। চা শ্রমিকদের জন্য রয়েছে সেবার নির্ধারিত স্থান। সম্প্রতি জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে সুফলভোগীরা। আগে আমাদের পঞ্চগড় সদরে যাইতে হইতো, এখন আমরা বাড়ির পাশে মেডিকেল ক্যাম্প হচ্ছে, এখান থেকে আমরা অনেক ওষুধ পাচ্ছি। অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। আমাদের গাড়িতে আসে ওষুধ দিয়ে যায় প্রত্যেক সপ্তাহে। সিভিল সার্জন ডাক্তার আমার সিট হলে একটা ওষুধ পানি দিয়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের গাড়িতে থাকবেন জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, একজন মেডিকেল অফিসার ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। সাধারণ রোগ ব্যাধির পাশাপাশি গর্ভবতী নারীদের চিকিৎসা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা মিলবে ভ্রাম্যমাণ ক্লিনিকে। শিশুরা এসেছেন যারা শীতজনিত, আমাদের এখানে প্রচন্ড শীতজনিত কারণে যারা সর্দি কাশি জ্বরে ভুগতেছে, আমরা শিশুদেরও এখানে সেবা দেওয়ার জন্য এখানে আয়োজনটা মেনলি করেছি। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকায়ও এই সেবা কার্যক্রমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাথর ভাঙা শ্রমিক, চা শ্রমিক, বিলুপ্ত ছিটমহল এলাকা যেখানে এখনো পর্যন্ত কমিউনিটি ক্লিনিক গড়ে ওঠেনি, সেই সমস্ত এলাকা এবং অনগ্রসর জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা বান্দরবানে এবার শিমের ফলন ভালো হলেও দাম গতবারের তুলনায় কম, তাই হতাশ কৃষকেরা। কৃষি বিভাগ বলছে প্রচুর উৎপাদন হওয়ায় কৃষক দাম পাচ্ছেন না। পার্বত্য জেলা বান্দরবানের সুয়ালুক, রেইচা, ক্যামলং সহ ৭ উপজেলার বিভিন্ন গ্রামের শিম ক্ষেত ফুলে ফুলে ছেয়ে গেছে। কোথাও কোথাও থোকায় থোকায় ঝুলে আছে শিম। কৃষকরা ব্যস্ত ক্ষেত পরিচর্যা সহ শিম তোলার কাজে। এলাকার বিভিন্ন বাজার থেকে ট্রাকে করে এই শিম চলে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। ফলন ভালো হলেও মিলছে না ন্যায্য দাম। শিম চাষ ভালো, এমনি পোকামাকড় না এবারে। ফোকার জন্য তো কি গ্যাস মারা পড়ে, খরচ বিভিন্ন খরচ দেওয়া পড়ে আমাদের। কি এখন তো শিম নিয়ে যায় সোয়ালিক থেকে, ধরেন মাজরপাড়া আছে, তারপর হচ্ছে রয়েছে গলিয়াকোলা, দক্ষিণ গলিয়াকোলা, তারপর আছে এদিকে শিলগাড়া, বর্তলি। পাহাড়ে সাধারণত শীত ও গ্রীষ্ম এই দুই মৌসুমে শিম চাষ হয়। পাহাড়ি কার্তিকা জাতের শিমের ফলন ভালো হয় বলে ধারকর্য করেই শিম চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারে কি দর বেশি করে, আর আমরা এখানে দরটা এই দর পাই না। আর গত বছর তো আমার লাভ হলো, এবছর কিন্তু আমার সম্ভাবনা লাভ হবে না। গত বছরের 20 থেকে 25 টাকা এবং 30 টাকা, এবছরে বিক্রি করছে কেজি 15 টাকা, 13 টাকা, 12 টাকা। প্রথম দিকে বৃষ্টি হওয়ায় জেলার কৃষকরা এবার দেরিতে বীজ রোপণ করলেও উৎপাদন হয়েছে প্রচুর, তাই ন্যায্য দাম মিলছে না। প্রথম দিকে যখন কৃষক ভাইরা আবাদ করছিল তখন হঠাৎ একটু বৃষ্টি হওয়ার কারণে তাদের রোপণ বিলম্ব হয়েছে, এবং বিলম্ব হওয়ার কারণে তারা প্রথম দিকে দাম না পেলেও কিন্তু শেষের দিকে বর্তমানে আমাদের উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে এখন কৃষক আর ন্যায্য মূল্য দাম পাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে বান্দরবান জেলায় গত বছর 555 হেক্টর জমিতে 7,954 টন শিম উৎপাদন হয়। এবার 585 হেক্টর জমিতে এরই মধ্যে 10,207 মেট্রিক টন শিম উৎপাদন হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে, সাথে আছি ফাহমিদা শম্পা। আর এবারে জানাবো আন্তর্জাতিক খবর। আটক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে বিকেলে ওয়াগা আত্তারি সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিকেল 3টা থেকে 4টার মধ্যে লাহোরের ওয়াগা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ফেরত দেওয়া হবে। আর অমৃতসরের আত্তারি সীমান্তে তাকে গ্রহণ করবেন ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা। বুধবার সকালে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলায় 2টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত ও অভিনন্দনকে আটক করে পাকিস্তান। পরে গতকাল শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। তবে পাকিস্তান যদি কোনো ধরনের প্ররোচনা দেয় তাহলে তার জবাব দিতে প্রস্তুত বলে জানায় নয়াদিল্লি।
ওয়াশিংটন আবারও আলোচনায় যেতে চাইলেও পিয়ংইয়ংয়ের অবস্থান পরিবর্তন হবে না, সাফ জানিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই দুই দেশের শীর্ষ নেতার আলোচনা শেষ হওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ংহো সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরমাণু নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু প্রস্তাব ছিল উত্তর কোরিয়ার। বিনিময়ে উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের অর্থনীতি ও জীবিকার ওপর প্রভাব ফেলেছে এমন কিছু নিষেধাজ্ঞা আংশিক তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়, কিন্তু এতে যুক্তরাষ্ট্র রাজি হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরীয় সর্বোচ্চ নেতার সঙ্গে তৃতীয়বারের মতো কোনো বৈঠকে বসার ইচ্ছা নেই। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে ধরিয়ে দিতে 10 লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামজা বিন লাদেন ইসলামী জঙ্গি গোষ্ঠীর উদীয়মান নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন অডিও ও ভিডিও বার্তায় হামজা তার অনুসারীদের বাবা ওসামা বিন লাদেনের হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে আহ্বান জানিয়ে আসছেন। 2 বছর আগে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হন হামজা বিন লাদেন। 2011 সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। পেশাদার ফুটবল লিগে আজ আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। একই সময় নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে টিম বিজেএমসি কে মোকাবেলা করবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই আসরে এ পর্যন্ত 8 ম্যাচ খেলে 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5 নম্বরে রয়েছে কোচ মারুফুল হকের আরামবাগ। এই ম্যাচে মুক্তিকে ধরাশায়ী করতে পারলেই পয়েন্ট টেবিলে আরও সুদৃঢ় হবে নিজেদের অবস্থান। অন্যদিকে 7 ম্যাচ খেলে 3 জয়ে 10 পয়েন্ট নিয়ে 7-এ অবস্থান করছে মুক্তিযোদ্ধা। লিগে নিজেদের অবস্থান শক্ত করতে এই ম্যাচে জয় চায় কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর দল মুক্তিযোদ্ধার। আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বী রহমতগঞ্জের নিচে অবস্থানরত টিম বিজেএমসি রয়েছে লিগ টেবিলের 12 নম্বরে। 8 ম্যাচ খেলে জয় নেই, ড্রয়ের কল্যাণে এসেছে 3 পয়েন্ট। বিজেএমসি লিগে ঘুরে দাঁড়াতে না পারলে রেলিগেশনের খাড়ায় কাটা পড়তে পারে এই আসরেই। ভালো অবস্থানে নেই রহমতগঞ্জ, 7 ম্যাচে জয় নেই, 4 ড্রয়ে পয়েন্ট পেয়েছে 4টি, রয়েছে লিগ টেবিলের 11 নম্বরে। ফুটবলের খবর। এফসি অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আজ আবারও মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ এবার স্বাগতিক মিয়ানমার। মান্দালার 3 স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। আসরের উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে 10-0 গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। বড় জয়ে সেকেন্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগে ছোটন শিষ্যরা। ওদিকে নিজেদের প্রথম ম্যাচটাতে 5-0 এর বড় হার মিয়ানমারের। চায়নার কাছে হেরে শুরুটা তাদের। তারপরও অবশ্য প্রতিপক্ষ হিসেবে দলটাকে একেবারেই সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। স্বাগতিক হওয়ায় হোম অ্যাডভান্টেজ পাবে তারা, কিন্তু এই ম্যাচ জিতে পরের পর্বের টিকিট পাবার কাজটা এগিয়ে রাখতে এক চুলও ছাড় দেবে না লাল সবুজের কিশোরীরা। গুরুত্বপূর্ণ ম্যাচ, মায়ানমার হোস্ট টিম, তারা সব দিক দিয়েই মাঠ, দর্শক সবকিছুই তারা একটা বাড়তি সুবিধা পাবে। কিন্তু বিগত দিনে বেশ কিছুদিন আমাদের মেয়েরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাইরের ভেন্যুতে, তো আশা করি যে এদিকে কেমন সমস্যা হবে না। আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার জন্য। আমরা ফিলিপাইনের সাথে যেভাবে জিতছি আমরা সেভাবে চেষ্টা করবো আমাদের স্বাভাবিক খেলাটা ধরে রাখার জন্য, আর আমি নিজে চেষ্টা করবো গোল করার, টিম জিতানোর জন্য। আর্চারির আন্তর্জাতিক ভেন্যু টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম নজর কেড়েছে ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের। এখন থেকে এখানেই বছরে 3 থেকে 4টি আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের মহাসচিব টম ডিলান। সম্প্রতি টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম পেয়েছে আর্চারির আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা।
যার প্রেক্ষিতে গেল 23 থেকে 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ISSF সলিডারিটি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর, যা দেখতে এসেছিলেন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের মহাসচিব টম ডিলান। ঢাকায় আর্চারির জন্য এমন একটা মাঠ আছে আমি ভাবিনি, আগে শুনেছি, এখন দেখলাম। গ্যালারি, মিডিয়া, খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা সবকিছু মিলেই খুবই সুন্দর। আর্চারির জন্য এই ভেন্যুটি একটি আদর্শ ভেন্যু বলে আমি মনে করি। এই স্টেডিয়ামেই চলে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অনুশীলন, যেখানে এবারই হলো প্রথম কোনো আন্তর্জাতিক আয়োজন, আর যাতে অংশ নিয়েছিল বাংলাদেশ ছাড়াও 22টি দেশ। আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মর্যাদাও ছিল এ আসরের। আমরা ভাবছি এই ভেন্যুটাকে কাজে লাগাবো। সারা বছর বিশ্বে আমাদের নানা টুর্নামেন্ট হয়ে থাকে, যার 3-4টা আমরা এখানেই করতে পারি। তাতে এখানে আর্চারির প্রতি দেশের মানুষের আগ্রহটাও বাড়বে। বাংলাদেশের আর্চারির উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন বিশ্ব আর্চারির দ্বিতীয় সর্বোচ্চ এ অভিভাবক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা টিভিসির সংবাদ নিয়ে আসবেন ঝুমি রহমান। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।